আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির স্বাস্থ্য পরামর্শমূলক অনুষ্ঠান এসকেপ ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান রক্ত প্রবাহিত হয় বিভিন্ন ধরনের রক্তনালীর মাধ্যমে। আমরা রক্তনালীর মাধ্যমে যখন রক্ত প্রবাহিত হয় তখন বুঝি না, কিন্তু যখন কোনো সমস্যা তৈরি হয় তখন আমাদের শরীরে লক্ষণগুলো প্রকাশিত হয়। কিন্তু এই লক্ষণ প্রকাশ পাবার পরেও আমরা অনেক সময় সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারি না বা রোগ নির্ণয় করতে পারি না যে কী ধরনের রোগ হয়েছে, কারণ শুধুমাত্র ভাস্কুলার সার্জনদের মাধ্যমেই এই রোগের সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা করা সম্ভব। প্রিয় দর্শক, আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আলোচনার বিষয় আমাদের রক্তনালীর সমস্যা। প্রিয় দর্শক, এই সমস্যা নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার আবুল হাসান মোহাম্মদ বাশার, অধ্যাপক ভাস্কুলার সার্জারি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতাল, এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হক রিপন, কনসালটেন্ট ভাস্কুলার সার্জারি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার, আপনাকে দিয়ে প্রথমে আমরা আলোচনা শুরু করতে চাই। রক্তনালীর সমস্যা হলে কি কি রোগ হয়, বা রক্তনালীর সমস্যা বলতে আসলে আমরা কি বুঝি, এটি একটু বুঝিয়ে বলবেন প্রথমে। ধন্যবাদ ডক্টর বায়েজিদ, আপনাকে আমি আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। রক্তনালীর রোগ বা ভাস্কুলার ডিজিজ এই বিষয়টা নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই, এই জন্য যে আপনি যেটা বললেন যে অনেক সময় এটা আলোচনায় কম আসে, যার কারণে রোগটা নির্ণয় আমাদের দেরি হয়ে যায়, যার একটা চড়া মূল্য আছে অনেক সময়। তো ভাস্কুলার ডিজিজ বলতে আমরা আসলে আলোচনাটা একটু এভাবে করতে চাই যে আমরা দুভাগে ভাগ করে ফেলতে চাই এটাকে। আমরা জানি যে শরীরের রক্তনালী বা ব্লাড ভেসেলস দু ধরনের মূলত, একটা হলো ধমনী, একটা হলো শিরা। ধমনীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে, আর শিরার মাধ্যমে সেই রক্ত আবার হৃৎপিণ্ডে ফেরত চলে আসে। ধমনীকে আমরা ইংরেজিতে বলি আর্টারি, বাংলায়, আর শিরাকে ইংরেজিতে বলি ভেইন। তো এই দুটো ধমনী এবং শিরা, এদের দু ধরনের রক্তনালীর কিন্তু আলাদা আলাদা রোগ হতে পারে। সেই রোগগুলোর নামও যদি আমি বলবো সেটাই। যদি প্রথমেই ধমনীর কথা যদি বলি, ধমনীতে সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা আলোচনায় আনতে চাই এবং যেটা নিয়ে আসলে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয় সেটা হলো ধমনীর ব্লক। পিণ্ডে ব্লক হলে, হৃৎপিণ্ডের রক্তনালীতে ব্লক হলে, এটা আমরা সবাই এখন জানি যে বুকে ব্যথা করে বা হার্ট অ্যাটাক হয়ে যায়, তখন যে সমস্ত চিকিৎসাগুলো এখন মোটামুটি পরিচিত হয়ে গেছে মানুষের মধ্যে। ঠিক একই ধরনের ব্লকেজ কিন্তু আমাদের শরীরে অন্য অন্য ধমনীতেও হতে পারে। যেমন হাতে আমার বা পায়ে আমার যে ধমনীগুলো যাচ্ছে তার মধ্যেও কিন্তু ব্লক হতে পারে। কারণ হৃৎপিণ্ডে যে ধমনীটার কথা আমরা বলছি সেটাও ধমনী, এটাও কিন্তু সেই একই ধমনী। অর্থাৎ ওখানে যে প্রক্রিয়ায় ব্লক তৈরি হবে এখানেও কিন্তু সেই একই প্রক্রিয়াতে ব্লক তৈরি হবে। তো ওখানে ব্লক তৈরি হলে হার্ট অ্যাটাক হতে পারে। পায়ের বা হাতের বা মস্তিষ্কের রক্তনালী যেগুলো, সেখানে যদি ব্লক তৈরি হয় সেখানেও কিন্তু কিছু সমস্যা তৈরি হবে। তো পায়েরটা নিয়ে বেশি আলোচনা আমরা করি, কারণ ভাস্কুলার সার্জন হিসেবে আমাদের কাছে হাত পায়ের সমস্যাগুলো বেশি আসে। আপনারা দেখবেন যে পায়ে গ্যাংগ্রিন নিয়ে আঙ্গুল কালো হয়ে গেছে বা আঙ্গুলে ক্ষত হয়েছে, দীর্ঘদিন ধরে ক্ষত শুকাচ্ছে না, এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা অনুমান করি বা পরে পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিতও হয় যে ওদের পায়ের রক্ত চলাচলের রাস্তার মধ্যে ব্লকেজ আছে, ধমনীর মধ্যে ব্লকেজ আছে। তাহলে ধমনীর ব্লক এটা একটা ধমনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগ, যেটাকে আমরা বলি পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ আমাদের ডাক্তারি পরিভাষায়। তো সেটা একটা বড় আলোচনার বিষয় হতে পারে আজকের। দ্বিতীয় রোগটা যেটা আমরা ধমনীর ক্ষেত্রে বলতে পারি সেটা হলো যে অ্যানিউরিজম। এটা হলো যে ধমনী তো শুধু রাস্তা শুরু হয়ে যাচ্ছে, এটা একটা এখনই বললাম। একটা উল্টো হতে পারে যে ধমনীর দেয়ালটা বেলুনের মতো ফুলে যাচ্ছে, এটাকে বলে অ্যানিউরিজম। দেয়াল দুর্বল হয়ে গেলে পাতলা হয়ে এটা বেলুনের মতো ফুলে যায়। সমস্যাটা কি? যদি তাই হয় তাহলে এই পাতলা দুর্বল দেয়াল ফেটে গেলে কিন্তু রোগী ইমিডিয়েটলি মারা যাবে, খুব বেশি সময় সে পাবে না, রক্তক্ষরণ হয়ে মারা যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ, এবং এই রোগ কিন্তু বাংলাদেশে আগে আমরা ধারণা করতাম যে রোগটা বোধহয় কম হয় কিনা, বাংলাদেশ মোটেই না। এখন আমরা প্রচুর ধমনীর অ্যানিউরিজম, স্পেশালি পেটের বা বুকের ধমনীর মধ্যে বড় বড় অ্যানিউরিজম আমরা পাচ্ছি। তো এগুলো চিকিৎসা না করলে কিন্তু ওই যে আমরা বলি যে হঠাৎ করে রোগী মারা গেলো, কী কারণে মারা গেলো বুঝতে পারলাম না। তো তার মধ্যে অনেকেই হয়তো এই ধরনের যে অ্যানিউরিজম রাপচার করেছে, ফেটে গেছে, রক্তক্ষরণে মারা গেছে। এই দুটো রোগ নিয়ে আমরা বলতে চাই। এছাড়াও ধমনী আরও রোগ আমরা হয়তো বলতে পারবো, ডাইসেকশন আছে। শিরাতে যদি যায়, শিরার মধ্যে ওটাও খুব গুরুত্বপূর্ণ আলোচনা। যেমন আপনি দেখবেন যে পায়ে রগগুলো আঁকাবাঁকা হয়ে গেছে, হ্যাঁ, ভেইনগুলো চামড়ার মধ্যে দৃশ্যমান দেখা যাচ্ছে, হ্যাঁ, মোটা মোটা শিরা চামড়ার উপর আঁকাবাঁকা হয়ে সাপের মতো, এটাকে আমরা বলি ভ্যারিকোজ ভেইন। এটা কিন্তু খুব কমন একটা রোগ, স্পেশালি যারা দাঁড়িয়ে কাজ করেন দীর্ঘ সময়, যে আমাদের ট্রাফিক পুলিশ ভাইরা আছেন, প্রবাসে আমাদের প্রবাসী ভাইরা আছেন যারা দিনে 12 ঘন্টা 14 ঘন্টা দাঁড়িয়ে কাজ করেন।
এমনকি অনেক ডাক্তার আমরা যারা অপারেশন করি, আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে অপারেশন করি, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভ্যারিকোজ ভেন আছে। তো ভ্যারিকোজ ভেন আছে, ডিভিটি আছে, ডিপ ভেইন যদি বন্ধ হয়ে যায় সেটা হয়ে যায়, পোস্ট থ্রম্বোটিক সিনড্রোম আছে, অনেক ধরনের শিরের সমস্যা হতে পারে। আপনার কাছে অনেকগুলো রোগের নাম আমরা শুনলাম এবং প্রাথমিকভাবে সেই রোগগুলো সম্পর্কে পরিচিত হলাম যেগুলি আসলে রক্তনালীর রোগ। আপনি প্রথমেই ব্লকের কথা বলেছেন, অ্যানিউরিজমের কথা বলেছেন, ভ্যারিকোজ ভেইনের কথা বলেছেন। এই রোগগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনায় আনবো ছোট ছোট করে। বিশেষ করে আপনি গ্যাংগ্রিনের কথা বলেছেন, গ্যাংগ্রিন সম্পর্কে আজকে একটু আমরা বিস্তারিত আলোচনা করতে চাই। ডক্টর মাহমুদুল হক রিপন, আপনার কাছে একটু গ্যাংগ্রিন সম্পর্কে শুনতে চাই। এটিও এক ধরনের রক্তনালীর রোগ। গ্যাংগ্রিন কি এবং এটি হলে কিভাবে লক্ষণগুলো প্রকাশিত হয় সেটি একটু বলবেন। ধন্যবাদ। আমি প্রথমেই অভিনন্দন বা শুভেচ্ছা জানাচ্ছি আরটিভির সকল দর্শকদেরকে এবং আরটিভিকে আজকে আমাদের এই প্রোগ্রামে ভাস্কুলার সার্জারি সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। জি, ধন্যবাদ। প্রথমে যে কথাটা বলছি যে স্যার খুব সুন্দর করে বললেন যে ধমনির রক্তনালী যদি বন্ধ হয়ে যায় তাহলে তার গ্যাংগ্রিন হতে পারে, কিন্তু শুরুতেই গ্যাংগ্রিনটা হয় না। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে রোগী গ্যাংগ্রিন হওয়ার আগে রক্তনালী যদি বন্ধ হয়ে যায় তাহলে কি লক্ষণ তার শরীরে দেখা কি লক্ষণ তার শরীরে? এটা হচ্ছে ক্লডিকেশন। আমরা রোগী বুঝবে রোগী একটা নির্দিষ্ট সময় হাঁটার পর তার পায়ের নিচের অংশ অবশ হয়ে গেছে অথবা তীব্র ব্যথা হচ্ছে, এই জিনিসটা রোগী ফিল করবে। রোগী যখন এই জিনিসটা অনুভব করবে এবং কিছু সময় দাঁড়িয়ে থাকলে তার সম্পূর্ণ ব্যথা বা অবশ হয়ে যাওয়াটা ভালো হয়ে যাবে। আবার সে একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সে চলতে পারবে, চলার পর আবার একই ধরনের সমস্যা বলবে। এইটাকে আমরা ক্লডিকেশন বলছি বা ক্লডিকেশন টাইম বা ডিস্টেন্স বলছি। এইটা তার প্রাথমিক উপসর্গ। আরেকটা গুরুত্বপূর্ণ উপসর্গ রয়ে গেছে, সেটা হচ্ছে রক্তনালী যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে আমরা এটাকে বলি অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া, অর্থাৎ কোনো একটা ধমনী হঠাৎ করে রক্ত জমাট বেঁধে বন্ধ হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের দর্শকদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, ওই রোগটা আমরা যখন কোনো রক্তনালী আস্তে আস্তে বন্ধ হয় তখন সে ক্লডিকেশন ফিল করে, তখন সে খুব দ্রুত ভাস্কুলার সার্জনের কাছে আসবে, তাহলে তার আর্লি চিকিৎসা সম্ভব। কিন্তু যখন কোনো রক্তনালী হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন এটা একটা ইমার্জেন্সি বা জরুরি চিকিৎসার প্রয়োজন অনুভব করে। সেই জরুরি চিকিৎসাটা অবশ্যই সে 6 থেকে 8 ঘন্টার মধ্যে একজন ভাস্কুলার সার্জনের কাছে যদি আসে তাহলে তার সঠিক চিকিৎসা হবে এবং পাটা বেঁচে যাবে। যদি এই সময়ের মধ্যে আসতে সে ফেল করে তাহলে তার পা ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার কাছে আমরা গ্যাংগ্রিন সম্পর্কে প্রাথমিক ধারণা পেলাম, কি কি কারণে গ্যাংগ্রিন হতে পারে এবং লক্ষণগুলো মূলত কোন লক্ষণ দিয়ে বোঝা যায় সেটি আপনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। এবং চিকিৎসা সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার। চিকিৎসা সম্পর্কে আপনার কাছে স্যার জানতে চাই, গ্যাংগ্রিন হলে কিভাবে আপনারা চিকিৎসা করেন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? ডক্টর রিপন সঠিকই বলেছেন যে আমরা আসলে ধমনির ব্লকের যদি বলি যে ধীরে ধীরে যে ব্লকগুলো তৈরি হয়, আমরা একটা ক্রনিক লিম্ব ইসকেমিয়া বলি এটাকে। তা অ্যাকিউট এবং ক্রনিক, একটা জিনিস হঠাৎ করে হচ্ছে, একটা জিনিস ধীরে ধীরে হচ্ছে। হঠাৎ করে হওয়াটা কিন্তু সবচেয়ে বিপজ্জনক। অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া, ওটার চিকিৎসা কিন্তু ওই 6 থেকে 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে না হলে পা নষ্ট হয়ে যাবে, কিন্তু আসলে পা কেটে বাদ দিতে হবে এই পরিস্থিতি। তো সেটা তো ওটাও একটা বিষয়। যদি ক্রনিক ইসকেমিয়ার কথা বলি, যেটা ধীরে ধীরে ডেভেলপ করছে, ধমনির ভেতরে কোলেস্টেরল ডিপোজিট হয়ে আস্তে আস্তে রাস্তা শুরু হয়ে আসছে, এরও কিন্তু চিকিৎসা আছে। এই পর্যায়ে চিকিৎসা হলে ভালো। আমরা সবসময় বলি যে একটা রোগের চিকিৎসা প্রাথমিক পর্যায়ে থাকলে যদি চিকিৎসাটা হয় সেটাই সবচেয়ে ভালো। ক্লডিকেশন যখন হচ্ছে তখনই যদি তিনি চিকিৎসাটা নিতে পারেন, অর্থাৎ পা ঝিমঝিম করছে, ব্যথা করছে, এই সময় যদি ডায়াগনোসিসটা ক্লিয়ার হয়, এই ডায়াগনোসিসটা তাহলে সম্পন্ন করবার জন্য কোথায় চিকিৎসা পাওয়া যেতে পারে? হ্যাঁ, এইটাই ভালো কথা বলেছেন। এটা হলো যে ওই পর্যায়ে যদি রোগী, কারণ পায়ে ব্যথা অনেকেরই হয়, বিভিন্ন কারণে হয়, তার সবচেয়ে ভাস্কুলার ডিজিজের জন্য বা ধমনির ব্লকের জন্য ব্যথা আমরা তা বলি না, কিন্তু যদি সেটা ভাস্কুলার বা রক্তনালী ব্লকের জন্য হয়ে থাকে তাহলে সেটা গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ এটাই একসময় গ্যাংগ্রিনে টার্ন করবে এবং সে পাটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। এমনিতে অর্থোপেডিক কারণে যে ঠিক আছে আমার অ্যাঙ্কেলে স্প্রেন হয়েছে, পায়ে একটু আঘাত পেয়েছি বা মচকে গেছে, সেই ব্যথারও একটা প্যাটার্ন আছে এবং সেটা যদি চিকিৎসা 2-10 দিন দেরিও হয়, পাটা নষ্ট হওয়ার ঝুঁকি কিন্তু নাই। যদি মারাত্মক ধারণ করে এবং সেটা যদি গ্যাংগ্রিনে টার্ন করে তাহলে তো কিছু অংশ বাদ যাবে, কেটে বাদ দিতে হবে, পঙ্গুত্ব বরণ করতে হবে রোগীকে। তো এটা গুরুত্ব সবচেয়ে বেশি। প্রাথমিক পর্যায়ে যদি হাঁটতে গেলে ব্যথা হচ্ছে, ক্লডিকেশন স্টেজে আসে, আমরা সাধারণত রোগীর গায়ে হাত দিয়ে কিন্তু অনুমান করতে পারি। এই যে নাড়ি দেখা, নাড়ি দেখেই কিন্তু আমরা পায়ে নাড়ি আছে, আমাদের হাতে যখন ডাক্তারের নাড়ি দেখে পায়েও কিন্তু নাড়ি আছে। তো যদি কোনো পায়ে পালস দেখা যায়, তো ওই পায়ের পালসটা যদি কোনো ডাক্তার ফিল করে তো সে একটা ধারণা পাবে যে না, এনার পায়ে রক্ত চলাচলে ধমনীতে বাধা আছে বলে আমি সঠিকভাবে নিচের দিকে পালসটা পাচ্ছি না। এটাই প্রাথমিক অনুমান। আরও অন্য অন্য লক্ষণ আছে পায়ে দেখলে আমাদের একজন কেয়ারফুল ডক্টর যদি মনোযোগ দিয়ে দেখেন দেখতে বুঝতে পারবেন।
পরীক্ষা আছে, ডুপ্লেক্স পরীক্ষা, পায়ের রক্ত চলাচল আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে কোনো কাটাছাড়া না করে যেভাবে আমরা পেটের আলট্রাসোনোগ্রাফি করি ঠিক সেভাবেই কিন্তু আমরা পায়ের আলট্রাসোনোগ্রাফি করে একটা ধারণা দিতে পারবো যে না এনার এখানে এখানে ওরকম ব্লক তৈরি হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু চিকিৎসা আছে যে একটা রোগী তার রেস্ট পেইন নাই, রেস্ট পেইন মানে ওই ক্লডিকেশন যেটা হাঁটতে গেলে পায়ে ব্যথা করছে, এর পরবর্তী পর্যায়ে কিন্তু সে শুয়ে বসে থাকলেও ব্যথা করবে, রোগটা আরেকটু খারাপের দিকে গেছে যখন। তো যে রোগীর পায়ে ব্যথা করছে হাঁটতে গেলে, রেস্ট পেইন নাই, শুয়ে বসে থাকলে ব্যথা করছে না, তার ক্ষেত্রে কিন্তু ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে চিকিৎসা হতে পারে, তখন কিন্তু কোনো অপারেশন লাগছে না। অর্থাৎ এই জন্য এটা গুরুত্ব সবচেয়ে বেশি। তখনই যদি সে লাইফস্টাইল মডিফিকেশন করে ফেলে, সে ধূমপান করতে তো ধূমপান বন্ধ করলো, ডায়াবেটিস কন্ট্রোল করলো, যদি থাকে ব্লাড প্রেশার কন্ট্রোল করলো, তার রক্তে চর্বির পরিমাণ এটা নিয়ন্ত্রণ করলো, কোলেস্ট্রল এগুলো সব করলো, নিয়মিত হাঁটলো, কিছু ওষুধ থাকলো, এগুলো দিয়ে কিন্তু সে ভালো থাকতে পারে। তা এটা একটা পর্যায়ে আছে। কিন্তু যখন রোগটা আরও খারাপ হয়ে গেছে, যে রেস্ট পেইন হচ্ছে, শুয়ে বসে থাকলেও যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণার জন্য ঘুমাতে পারছে না, এইটা একটা পর্যায়ে আছে, অথবা পায়ে ক্ষত তৈরি হয়ে গেছে, গ্যাংগ্রিন বা আলসার, তখন কিন্তু ভিন্ন কথা। তখন চিকিৎসা কিন্তু শুধু ওষুধ দিয়ে আর হবে না, তখন তাকে হয়তো কিছু করতে হবে। তখন আমরা অ্যানজিওগ্রাফি করি, যখন হার্টের ক্ষেত্রে ব্লক হলে অ্যানজিওগ্রাফি করি, আমরা যেভাবে অ্যানজিওগ্রাম করে দেখি যে ব্লক কয়টা কোথায়, পায়ের ক্ষেত্রেও একই রকম অ্যানজিওগ্রাফি আছে। অ্যানজিওগ্রাফি করে আমরা তখন নির্ধারণ করি যে এখানে এখানে ব্লক আছে, এই ব্লকের চিকিৎসা তখন আইদার অপারেশন, বিভিন্ন ধরনের বাইপাস আছে, রক্তনালী পরিষ্কার করার বিষয় আছে, অথবা আধুনিক চিকিৎসা যেটা আছে সেটা হলো যে অ্যানজিওপ্লাস্টি। আচ্ছা, অ্যানজিওপ্লাস্টিও করা যেতে পারে পরীক্ষার রেজাল্ট অনুযায়ী, অথবা অপারেটিভ সার্জারি বা অপারেশন করা যেতে পারে। আমরা অপারেশন সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই। আমি সহজ ভাষায় যদি বলি, অনেক সময় আমরা এরকম শুনি যে পা কেটে ফেলতে হয়েছে, গ্যাংগ্রিনের কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে পাটি কেটে ফেলতে হয়েছে, পায়ের কিছু অংশ পুরোটা কেটে ফেলতে হয়েছে, মানুষ পঙ্গুত্ব বরণ করেন, এরকম অনেক সময় আমরা শুনে থাকি। এই বিষয়টি সম্পর্কে একটু যদি বলেন। খুব সুন্দর একটা বিষয়। আমি ভাস্কুলার সার্জন হিসাবে আমরা একটা লক্ষ্য নিয়ে কাজ করি। আমাদের লক্ষ্যটা খুবই পরিষ্কার, সেটা হচ্ছে পা যেন কাটতে না হয়। এটাই আমাদের প্রথম কাজ। আমরা সবসময় চেষ্টা করি কোনো রোগীর পা যেন কাটতে না হয়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, যে রোগীটা একজন ভাস্কুলার সার্জনের কাছে অলরেডি কিছু অংশ গ্যাংগ্রিন হয়ে গেছে, সেই অংশ নিয়ে আসছে, সেই অংশটুকুকে আমরা কখনোই বাঁচাইতে পারি না। এখন পা যেন কাটতে না হয় সেজন্য আমাদের স্যার অলরেডি বলেছেন, দুইটা প্রক্রিয়ায় আমরা কাজ করি। একটা হচ্ছে অপারেশন করে, আর একটা হচ্ছে অপারেশন ছাড়া, যেটা অ্যানজিওগ্রামের মাধ্যমে। অপারেশন করার ক্ষেত্রে আমরা প্রথমত অ্যাসেস করি যে রোগীর কোন অংশটুকু বন্ধ আছে। সেই বন্ধর অংশটুকু যেখানে প্রথম দিকে চলাচল বন্ধ আছে, তার প্রথম দিকে আমরা একটা রক্তনালী জোড়া দিয়ে থাকি, এবং একই রক্তনালীটা আমরা ওই বন্ধ অংশটাকে বাইপাস করে তার দূরবর্তী অংশে জোড়া দিয়ে থাকি। এবং সেটার জন্য আমরা দুইটা জিনিস ব্যবহার করে থাকি। একটা হচ্ছে রোগীর শরীরেই এমন অনেক রক্তনালী আছে যেই রক্তনালীটা নিলে তাকে খুব বড় ধরনের সমস্যা হবে না, বা একদমই কোনো সমস্যা হবে না। সেই ধরনের একটা রক্তনালী নিয়ে তাকে ওই ব্লকেজ বা বন্ধ অংশটাকে বাইপাস করে অ্যানাস্টোমোসিস বা জোড়া লাগিয়ে থাকি। তাহলে তার দূরবর্তী অংশে যে কারণে পা পচে যাচ্ছে তার সেটা ভালো হয়ে যাবে। এটা হচ্ছে সার্জারি। অথবা আরও একটা কাজ আমরা আগে বেশি করেছি, এখন আমরা কম করি, সেটা হচ্ছে যে অংশটুকু যদি খুব অল্প জায়গা রক্তনালী বন্ধ থাকে, তাহলে এই রক্তনালীটা আমরা পরিষ্কার করে দিয়ে থাকি। এটা আমরা করতে পারি। আরেকটা কাজ করি যেটা হচ্ছে আধুনিক চিকিৎসা, সেটা হচ্ছে কোনো কাটাছেঁড়া ছাড়াই রক্তনালীর অ্যানজিওগ্রামের মাধ্যমে বা অ্যানজিওগ্রাফির মাধ্যমে আমরা করে থাকি। সেখানে খুব ন্যারো হয়ে গেছে কিন্তু একদমই বন্ধ না, সেটাকে আমরা বেলুন দিয়ে ফুলিয়ে দিতে পারি জায়গা বিশেষে, অথবা কখনো কখনো এখানে রিং পরে সম্পূর্ণ রক্তনালী চালু করে দিতে পারি। এগুলি হচ্ছে আধুনিক চিকিৎসার কথা আপনারা বললেন, যাতে আমরা কিছু অবস্থায় পা না কেটেও আধুনিক চিকিৎসার মাধ্যমে রক্তনালীতে রক্ত প্রবাহ ঠিক করার জন্য এই ব্যবস্থাগুলো করে আপনারা পাটাকে সংরক্ষণ করতে পারেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি উল্লেখ করেছেন যে যদি খুব বেশি অ্যাডভান্সড স্টেজে চলে আসে, যখন আর কিছু করার নেই, তখন আসলে পা কেটে ফেলতে হয়, যেটি আসলে একটি প্যাথেটিক বিষয়। আমরা গ্যাংগ্রিন সম্পর্কে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা। কিছুক্ষণের মধ্যেই ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যাল প্রেজেন্টস সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় রক্তনালীর রোগ। আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন অধ্যাপক ডক্টর আবুল হাসান মোহাম্মদ বাশার, অধ্যাপক ভাস্কুলার সার্জারি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতাল, এবং ডক্টর মোহাম্মদ মাহমুদুল হক রিপন,
কনসালটেন্ট, ভাস্কুলার সার্জারি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতাল। আমরা আবারও শুরু করছি আলোচনা। অধ্যাপক ডাক্তার আবুল হাসান মোহাম্মদ বাশার স্যার, আপনি বাংলাদেশ ভাস্কুলার সার্জারির সোসাইটির প্রেসিডেন্ট হিসেবেও কাজ করছেন এবং দীর্ঘদিন ধরে আপনি ভাস্কুলার সার্জারি করছেন। আমরা কিছুক্ষণ আগে গ্যাংগ্রিন সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা পেয়েছি। গ্যাংগ্রিনের ক্ষেত্রে যে অ্যানজিওপ্লাস্টি করা হয় বা অ্যানজিওগ্রাম করা হয় এবং সেইটার যে সুযোগ সুবিধা আমাদের দেশে, আমাদের বিভিন্ন হাসপাতালে, সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল মিলিয়ে আপনি যদি ফ্যাসিলিটিস সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিতেন। ধন্যবাদ। অ্যানজিওপ্লাস্টি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। অ্যানজিওপ্লাস্টি করতে আপনি জানেন যে ডক্টর রিপনও বলছিলেন যে আমাদের কিন্তু কিছু হার্ডওয়্যার প্রয়োজন হয়, যে রিংয়ের কথা বলেছে। অ্যানজিওপ্লাস্টি মানে হলো যে একটা জায়গায় ব্লক হয়েছে, সেই ব্লকটাকে আমরা কাটাছেঁড়া না করেই বেলুন বা রিং স্ট্যান্ড যেগুলোকে বলে সেগুলো সেট করে কাটাছেঁড়া ছাড়াই সেই ব্লকের জায়গাটাকে আমরা ব্লক দূর করে দিলাম, রক্ত সরবরাহ স্বাভাবিক করে দিলাম। এই তো এখন হলো যে অ্যানজিওপ্লাস্টি সারা পৃথিবীতেই জনপ্রিয়তম চিকিৎসা পদ্ধতি। মানুষ আজকাল কাটাছেঁড়া চায় না, কাটাছেঁড়া ছাড়াই যদি চিকিৎসা হয়ে যায় সবচেয়ে ভালো। এবং আসলে এই অ্যানজিওপ্লাস্টির জায়গাটাতে কিন্তু সারা দুনিয়াতে প্রত্যেকটা এমনকি কার্ডিওলজিতেও অ্যানজিওপ্লাস্টির জায়গাটাতে ব্যাপক উন্নতি হয়েছে এবং হার্ডওয়্যার এবং অন্যান্য কিছু প্রতিদিনই এর উন্নয়ন হচ্ছে। ভালো খবরটা হলো কি, বাংলাদেশে কিন্তু আমরা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের ক্ষেত্রে যে অ্যানজিওপ্লাস্টি করি, মানে হাতে পায়ের বা শরীরের অন্যান্য জায়গায় রক্তনালীতে যে ব্লকেজ হয়, সেই ব্লকেজের চিকিৎসায় কাটাছেঁড়া না করে যে অ্যানজিওপ্লাস্টি চিকিৎসা, এটা কিন্তু গত 10 বছরে ব্যাপক পরিবর্তন, ব্যাপক অগ্রগতি হয়েছে, আধুনিকায়ন হয়েছে। তো এর মূল একটি হলো যে আমরাও বেশি বেশি রোগী পাচ্ছি, আগে থেকে রোগীদের মধ্যে সচেতনতা আসছে, আমাদের কলিগরাও বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে রোগী পাঠাচ্ছেন। অতএব আমরা জাতীয় হৃদরোগ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হসপিটালেও কিন্তু এখন আমরা এগুলো করতে পারি। যেখানে ক্যাথ ল্যাব আছে, যেখানে অ্যানজিওগ্রাফি করার সুবিধা আছে, আমরা কিন্তু সেখানেই কাজগুলো করতে পারছি। বাংলাদেশে অনেকগুলো হাসপাতালে এটা এখন আছে, মূলত ঢাকা বেসড এই চিকিৎসাগুলো। হার্ডওয়্যার যেগুলো, সেগুলোও কিন্তু এখন বিদেশ থেকে আমদানি করতে হয়, আমাদের দেশে তো কিছুই তৈরি হয় না এগুলো, কিন্তু এগুলোর একটা স্টেডি একটা সাপ্লাই আমরা নিয়মিত ভিত্তিতে এগুলো পাই। বিভিন্ন কোম্পানি আমাদেরকে ইম্পোর্ট করে, সরকারি একটা নজরদারিও কিন্তু এর মধ্যে এখন যোগ হয়েছে। অতএব দাম টামের বিষয়গুলোতে আগে যে একটা ধোঁয়াশা ছিল, অর্থাৎ লজিস্টিক্স এবং ইকুইপমেন্টস এর মধ্যে সহজ প্রাপ্যতা সরকারি নজরদারিও আছে এবং যদি প্রয়োজন হয় কারো, তাহলে এই চিকিৎসা সুবিধা তিনি অবশ্যই নিতে পারবেন। এবং সেটা সরকারি হাসপাতালে, জাতীয় হৃদরোগ হসপিটালে আছে এবং আমাদের বেসরকারি হসপিটালের মধ্যে ঢাকাতে অনেকগুলো সেন্টারে কিন্তু এখন আমাদের এই সুবিধা আছে এবং আমরা রোগীদেরকে নিয়মিত ভিত্তিতে কিন্তু এই সেবাটা দিতে পারছি। এবং এতে অনেক কাটাছেঁড়া ছাড়াই কিন্তু অনেক রোগীর পা কেটে ফেলা থেকে, যে পঙ্গুত্ব বরণ করা থেকে তারা বেঁচে যেতে পারছেন কিন্তু এই অ্যানজিওপ্লাস্টির সুবিধা নিয়ে। জি, অত্যন্ত চমৎকার তথ্য দিয়েছেন আপনি, আমাদের দর্শকরা নিশ্চয়ই উপকৃত হবেন। আপনার কাছে এবার একটু শুনতে চাইব অন্য একটি বিষয় নিয়ে, ফিস্টুলা। আমরা যদিও ফিস্টুলা সম্পর্কে জানতে চাইব প্রথমে আপনার কাছে বিষয়টি কি, এবং কিডনি ফেইলিয়ারের রোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যে আপনারা ফিস্টুলা করে থাকেন সেটি কেন করে থাকেন, কিভাবে করে থাকেন, এই বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের দেশের দর্শকদের অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় এবং অনেকেই এই বিষয় সম্পর্কে অনেক বেশি জানেন না। আমরা চেষ্টা করব খুব শর্টলি এই বিষয় সম্পর্কে জানার জন্য। কিডনির প্রধান কাজ হচ্ছে শরীরের রক্তকে পরিশোধন করা, ময়লা পরিষ্কার করা। সোজা কথা, যখন কিডনি সম্পূর্ণরূপে শরীরের ময়লা পরিষ্কার করতে ব্যর্থ হয়, তখনই মেশিনের সাহায্যে একটি শরীরের রাস্তা তৈরি করে এই ময়লা পরিশোধনের ব্যবস্থা করা হয়। এই রাস্তাটাকেই আমরা ফিস্টুলা বলছি। এই ফিস্টুলার ক্ষেত্রে আমরা শরীরের নিজস্ব রক্তনালী দিয়ে একটা কাজ করে দিতে পারি, অথবা কারো যদি নিজের শরীরে নিজস্ব রক্তনালী না থাকে বা যথেষ্ট পরিমাণে না থাকে এই ফিস্টুলা তৈরি করার জন্য, তখন কৃত্রিম রক্তনালী দিয়েও আমরা ফিস্টুলা করে থাকি। এই যে রাস্তাটা করেছি, এটার নামই হচ্ছে ফিস্টুলা। তবে রোগীরা সবচেয়ে বেশি জানতে চায় যে বিষয়টা, সেটা হচ্ছে যে ফিস্টুলা শরীরের কোথায় কোথায় করতে হয়। জি, ফিস্টুলা সবচেয়ে বেশি আমরা করি নন ডমিনেন্ট এরিয়াতে, অর্থাৎ যে অংশ দিয়ে শরীরের কম কাজ করবে সে, বিশেষ করে হাত এবং অন্যান্য অংশ। হাতের কথাই আমরা বলি, বাম হাতে যে সাধারণত বেশিরভাগ মানুষ বাম হাতে কম কাজ করে, এই বাম হাতের কবজির কাছেই সাধারণত আমরা ফিস্টুলাটি করে থাকি। তবে যাদের কবজির কাছে রক্তনালী যথেষ্ট পরিমাণে উপযুক্ত নয় এই ফিস্টুলা করার জন্য, তার জন্য কবজির উপরে, কুনুইয়ের কাছে, এইসব জায়গাগুলোতে, এবং এই জায়গাগুলো যখন আমরা আরও বেশি ফেল করি যে এইসব জায়গাগুলোতে তার যথেষ্ট পরিমাণে রক্তনালী নাই, তখন আমরা ডান হাতের কবজি, ডান হাতের ইয়েতে আসতে পারি এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ফিস্টুলাগুলো করতে পারি।
অর্থাৎ কিডনি ফেইলারের রোগীদের ক্ষেত্রে আপনি প্রথমেই যেটি উল্লেখ করেছেন যে রক্ত প্রবাহটি সুন্দরভাবে বা স্মুথভাবে পরিচালনা করবার জন্য এই ফিস্টুলাটি করা হয়ে থাকে এবং সেটি হাতের কবজিতেও করা হয়ে থাকে সেটি আপনি উল্লেখ করেছেন। এছাড়াও অন্যান্য অনেক জায়গাতেই ফিস্টুলা করা যেতে পারে শরীরের প্রয়োজন অনুযায়ী বা রোগীর প্রয়োজন অনুযায়ী। আপনার কাছে একটু জানবো যে ফিস্টুলা যেহেতু একটি ছোটোখাটো ইনভ্যাসিভ প্রসিডিউর, অর্থাৎ সেখানে মিনিমাল অপারেশনের মাধ্যমে সেটি একটু করছেন, কী ধরনের অ্যানেস্থেশিয়া লাগে বা আর কি ধরনের প্রি রিকুইজিট বা প্রস্তুতির প্রয়োজন রয়েছে রোগীদের ক্ষেত্রে সেটা একটু উল্লেখ করবেন। প্রথমে আমি একটু কথাটাকে একটু যদি বলি যে সংশোধন না বলে একটু অন্যভাবে বলতে চাই। আসলে হয় কি, এটা একটা ভাস্কুলার সার্জারি কিন্তু যদিও আমাদের আসলে ডক্টর রিপন যেভাবে বললেন যে খুব ছোট করে কেটেই আমরা লোকাল অ্যানেস্থেশিয়াতে, আপনার প্রশ্নের একটা জবাব এখানে দিয়ে দিচ্ছি আমি। আপনার সাধারণত লোকাল অ্যানেস্থেশিয়া মানে স্থানীয়ভাবে অবশ করেই আমরা করতে পারি যদি আমরা কবজির কাছে বা কনুইয়ের কাছে যেটা করি। আরও ফিস্টুলা আছে যেগুলোতে হয়তো আরও পুরো হাত অবশ করে করা প্রয়োজন হতে পারে, সেরকম ফিস্টুলা আমাদের আছে। কিন্তু এই যে একটা কথা আমাদের রোগীদের মধ্যে কিছুটা ধারণা বা তৈরি হয়ে যায় যে এটার মধ্যে খুব ছোট একটা অপারেশন। হ্যাঁ, অপারেশনে কাটার জায়গাটা ছোট কিন্তু কাজটা ছোট নয়। অবশ্যই কাজ ভিতরে গুরুত্বপূর্ণ। এটা কি জন্য বলছি গুরুত্বের জন্য না, গুরুত্ব তো বটেই, সব চিকিৎসায় গুরুত্বপূর্ণ, কিন্তু এটা বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য যে এটা ওই কিডনি রোগীর জন্য একটা লাইফ লাইন। অবশ্যই, কারণ ডায়ালাইসিস করবে সেই রাস্তাটা দিয়ে, অতএব এটা তার জন্য কিন্তু লাইফ লাইন। তো এটা লাইফ লাইন কখনো ছোট হতে পারে না, এক নম্বর। দু নম্বর হলো যেটা তো ধমনী এবং শিরাকে জোড়া লাগাচ্ছি কিন্তু আমি। আমাদের হার্টের বাইপাসের ক্ষেত্রে আমরা যেটা করি না, যে একটা রক্তনালীকে জোড়া লাগাই, ছোট সরু রক্তনালীকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিশেষ কৌশলে আমরা জোড়া লাগাই। এখানে কিন্তু ভাস্কুলার অ্যানাস্টোমোসিস রয়েছে যার মধ্যে উচ্চ চাপে রক্ত চলবে। অতএব আমার অপারেশনের জায়গাটা যত ছোটই দেখাক না কেন, এর ভিতরে অত্যন্ত সূক্ষ্ম এবং অত্যন্ত জটিল একটা কাজ রয়েছে কিন্তু। অতএব এটাকে ছোট অপারেশন বলে ফেলাতে একটা ঝামেলা আছে যে রোগীরা মনে করবে ওটাকে যত্নটা নিতে চায় না, অনেকের উপর ভর দিচ্ছে, অনেকে এটার হাইজিন মেনটেন করছে না। পরে এটা নিয়ে একটা, যেটা হয়তো আলোচনায় আসবে পরে, বিরাট ঝামেলা নিয়ে চলে আসে, ব্যাপক রক্তক্ষরণ, ফুলে যাওয়া, অনেক ধরনের জটিলতা নিয়ে রোগীরা হাজির হয়। অতএব ওই স্থানীয়ভাবে অবশ্য করে করতে পারি বটে। প্রস্তুতির বিষয় হলো যে আগে আমাদেরকে দেখতে হয় যে রক্তনালী যেটা ব্যবহার করে আমরা ফিস্টুলাটা করব, এটা করার মতো উপযুক্ততা তার আছে কিনা, এই রক্তনালীটা ফিস্টুলা অপারেশনের জন্য উপযুক্ত কিনা। একটা সাইজের বিষয় আছে, মিনিমাম 2 মিলিমিটার যদি ভেইনের ডায়ামিটার না থাকে হয়তো করা উচিত না। তারপর হলো এর মধ্যে রক্ত প্রবাহ ঠিক আছে কিনা, দেখা গেলো থ্রম্বাস থাকে অনেক সময়, 2 মিলিমিটার হয়তো আছে কিন্তু ভিতরে থ্রম্বাস আছে, ফ্লেবাইটিস আছে, রক্তনালীর প্রদাহ আছে ভেইনের। সে সমস্ত ভেইন ব্যবহার করে যদি আমরা ফিস্টুলা অপারেশন করি হয়তো সফল হবে না বা ম্যাচিওর করবে না বা নষ্ট হয়ে যাবে। অতএব এই জিনিসগুলো আগে আমরা ডুপ্লেক্স পরীক্ষার মাধ্যমে দেখে নিয়ে উপযুক্ততা নির্ধারণ করে তারপরে আমরা সাইট সিলেকশন করি যে এখানে করবো নাকি ঘুরিয়ে করব। এই সিদ্ধান্তগুলো আমাদেরকে নিতে যে অবশ্যই পূর্ব সিদ্ধান্তর প্রয়োজন রয়েছে এবং উপযুক্ততা যাচাই করার প্রয়োজন রয়েছে, যেটি আপনি চমৎকারভাবে উল্লেখ করেছেন। ফিস্টুলা যখন করা হয় তখন হাসপাতালে ভর্তি থাকতে হয় কিনা বা কতদিন থাকতে হয়, এই বিষয়টি নিয়ে একটু বলবেন। ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, রোগীরা এই বিষয়টা জানতে চায় কত সময় লাগবে একটা ফিস্টুলা করার জন্য। একটা ফিস্টুলা, স্যার খুব যথার্থই বলেছেন যে আমরা লোকাল অ্যানাস্থেশিয়া বা ফিস্টুলার ধরন অনুযায়ী অ্যানাস্থেশিয়াটা আমরা চেঞ্জ করি। খুব ইজিলি যদি আমরা হাতে করতে পারি তাহলে লোকাল অ্যানাস্থেশিয়া, না হলে আরও অনেক বড় অ্যানাস্থেশিয়া বা পুরো একটা হাত অবশ করে, বা অনেক ক্ষেত্রেই আমরা এই পুরো হাত অবশ করে অনেক জটিল অপারেশনের ক্ষেত্রে আমরা ওই ফিস্টুলাটা করে থাকি। পরে আমরা সাধারণত যারা ভাস্কুলার সার্জন অনেক যত্ন নিয়ে ফিস্টুলা করার চেষ্টা করি, কারণ আমরা সেই রোগীর ফিস্টুলা করছি যে রোগীর 2টা কিডনির মধ্যে একটাও সঠিকভাবে কাজ করছে না, সেই রোগীর অনেক জটিলতা থাকে। আমরা চেষ্টা করি যে রোগীর সেফটির জন্য একদিন অন্তত হসপিটালে অবস্থান করার জন্য। তবে রোগী যদি খুব আগের থেকেই একদিন আগে বা তার আগের দিন ডায়ালাইসিস করে আসে, সেই ক্ষেত্রে আমরা 4 থেকে 5 ঘন্টা অবজারভেশন করে আমরা রোগীকে ছুটি দিতে পারি। তবে রোগীদেরকে অবশ্যই বুঝতে হবে যে অত্যন্ত জটিল কন্ডিশনের রোগীরাই সাধারণত এরকম একটা লাইফ লাইনের প্রসিডিউর আমরা করে থাকি। এই ক্ষেত্রে অনেকেই আছে, আমরা এই মেসেজটা রোগীদেরকে দিতে চাই, অনেকেই আছে আসেন 1 ঘন্টা পরে চলে যাবেন, অনেকেই কথাটা বলছে, কিন্তু তার ফিস্টুলাটা করার উদ্দেশ্যই হচ্ছে এটা একটা লাইফ লাইন। স্যার কিন্তু যথার্থই বলছেন যে এটা একটা লাইফ লাইন, কারণ তাকে বাঁচিয়ে রাখার জন্য এই ফিস্টুলাটা কাজ করবে। কিন্তু এই ফিস্টুলার ক্ষেত্রে নেগলেক্ট করা হয় সবচেয়ে বেশি। শুধুমাত্র ভাস্কুলার সার্জন ছাড়াও অনেকেই ফিস্টুলা করছেন, তাদেরকে আমরা এনকারেজ করছি, কিন্তু সেই ক্ষেত্রে রোগীকে মনে রাখতে হবে যেহেতু তার এটা লাইফ লাইন, সুতরাং যথেষ্ট গুরুত্বের সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই পরীক্ষাটা, এই অপারেশনটা, ছোট অপারেশনটা করা উচিত। সেই ক্ষেত্রে রোগীকে কিছু যত্ন নিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ফিস্টুলা করে দিয়েছি, ফিস্টুলা একটা ডাইনামিক ফোর্স কাজ করে,
সবসময় একটি রক্তনালী থেকে অলওয়েজ আরেকটা রক্তনালীতে স্যার বললেন উচ্চ চাপে এবং অনেক বেশি ভলিউম নিয়ে রক্ত প্রবাহিত হয়। সেটাকে মেনটেন করার জন্য অলওয়েজ তার একটা যত্নের প্রয়োজন আছে। এটা রুগী এবং রুগীর অ্যাটেন্ডেন্ট তারা সবাই করবেন। তাহলে কি কি যত্ন নিতে হবে? ১ নম্বর কথা হচ্ছে রুগীরা অনেক ক্ষেত্রেই ফিস্টুলা করে যাওয়ার পর বাম কাত হয়ে ঘুমিয়ে যায় এই এবং দীর্ঘ যত্নের সময় ঘুমিয়ে পয়েন্টগুলো থাকে। বা কেয়ার করার পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই যেটি গুরুত্বপূর্ণ। আপনি বলা শুরু সে করেছেন। বাম কাত হয়ে ঘুমাবে না একটা নির্দিষ্ট সময় পর পর্যন্ত। ২ নম্বর কথা হচ্ছে ওই হাতে প্রেসার মাপবে না। ৩ নম্বর কথা হচ্ছে ওই হাত দিয়ে কোনো স্যালাইন, ইনজেকশন এই জিনিসগুলো দিবে না। প্রাথমিক পর্যায়ে যখন আমরা ফিস্টুলা করি, যেহেতু তার একটা রক্তনালী ভেনাস ড্রেনেজের জায়গাটা আমরা নিয়ে নিচ্ছি, সুতরাং তার হাতটা ফুলে থাকতে পারে। সেই জন্য সে অবশ্যই হাতটা হার্ট লেভেলের উপরে রাখবে, আচ্ছা, পালিশের উপরে হাতটা রাখবে। ৩ নম্বর কথা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর যিনি ফিস্টুলা করেছেন অথবা একজন ভাস্কুলার সার্জনের কাছে ফলো আপে আসবে। ফলো আপটা প্রথম থেকেই শুরু হবে। যেদিন ফিস্টুলা করা হয়েছে তার ৩ দিন পরে ড্রেসিং চেক করবে, তার ১২ দিন পরে সেলাই কাটবে। এরপরে প্রতি ৩ মাস পর পর একজন ভাস্কুলার সার্জনের ফলো আপে আসবে। এটি অর্থাৎ যথেষ্ট কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে রোগীকে বা রোগীর অ্যাটেন্ডেন্সকে, এবং সেই সাথে চিকিৎসক এবং নার্স বা যারা সকলে মিলে সেবাটি করছেন এই বিষয়গুলো বা এই পয়েন্টসগুলো যেটি আপনি উল্লেখ করলেন যে ফিস্টুলা করার পরবর্তী সময় কিভাবে আমরা পরিচর্যা করব সেগুলি মনে রাখা অত্যন্ত জরুরি, সেটি আপনি সুন্দর করে উল্লেখ করেছেন। আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আপনার কাছে শেষ মুহূর্তে যেটি জানতে চাইব যে ফিস্টুলা যদি কারো নষ্ট হয়ে যায় সেটি আমরা আবারও করতে পারি কিনা, বা সেই ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত নেব? চমৎকার, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। ফিস্টুলা তো আসলে জায়গা তো সীমিত। আমি বাম হাতে কবজির কাছে করছি, না হলে কনুইয়ের কাছে করছি, না হয় ঘুরিয়ে করছি, যদি ডান হাতে আসতে কয়েকটা জায়গা আছে। যদি একদম মানুষের যদি লাইফ এক্সপেক্টেন্সি আমি চিন্তা করি যে 10 ইয়ার্স, সে 15-20 ইয়ার্স, আমি তো বিদেশে দেখেছি ফিস্টুলা নিয়ে 20 বছরও লাইফ লিড করছে, সমস্যা হচ্ছে না। তার মানে কি ফিস্টুলা মেনটেন করার একটা বিষয় আছে। তো ফিস্টুলা মেনটেন যেটা ডাক্তার রিপন যেটা বললেন যে 3 মাস পর পর একজন ভাস্কুলার পিরিয়ডিক্যালি একটা নির্দিষ্ট বিরতিতে বা কোনো সমস্যা মানে খুব গুরুতর আকার ধারণ করার আগেই যদি একজন ভাস্কুলার সার্জনের কাছে দেখানো হয়, তাহলে সমস্যাটা প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এই ফিস্টুলা স্যালভেজ করা যায়। আচ্ছা, ফিস্টুলাকে নষ্ট হয়ে যাওয়ার আগে স্যালভেজ করাটা খুব ইম্পর্ট্যান্ট। এটাকে আমরা আধুনিক চিকিৎসার মাধ্যমে আমরা ডপলার পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পারবো যে কোথাও ন্যারোয়িং তৈরি হচ্ছে কিনা, রক্ত প্রবাহ যথেষ্ট আসছে না, কোনো জায়গায় বাধা তৈরি হয়েছে। তো এটাতে আমরা ফিস্টুলোপ্লাস্টির মাধ্যমে এটা ঠিক করে দিতে পারি। জি, যদি কোনো জায়গাতে ন্যারোয়িং হয়ে থাকে তোর মধ্যেই কাটাছেড়া না করে ওই যেভাবে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি একটু আগে আলোচনা করলাম, ওই একই প্রক্রিয়ায় ফিস্টুলা সেই শুরু হয়ে যাওয়া অংশের মধ্যে আমরা বেলুন Correction করা করে যেতে পারে। বেলুন ঢুকিয়ে দিয়ে বেলুন ফুলিয়ে কিন্তু জায়গাটা ঠিক করে দিতে পারি। এটাকে বলে ফিস্টুলোপ্লাস্টি। জি, এই ফিস্টুলোপ্লাস্টির সাহায্য নিয়ে কিন্তু আমরা ফেইলিং ফিস্টুলা, যেটা এখনো ফেল করে যায়নি, এ ধরনের ফেইলিং ফিস্টুলাকে পুনরুদ্ধার করতে পারি। আবার যদি ফেল করেই গিয়ে থাকে, যদি সামান্য থ্রম্বাস থাকে, অল্প জমাট রক্ত দিয়ে বন্ধ হয়েছে, সেগুলোও কিন্তু ফিস্টুলোপ্লাস্টি দিয়ে ঠিক করে ফেলা সম্ভব। আচ্ছা, যদি পুরো ফিস্টুলা আপনার বন্ধ হয়ে গিয়ে যায়, সাধারণত খুব বেশি থ্রম্বাস বার্ডেন থাকলে সাধারণত ফিস্টুলোপ্লাস্টি সাকসেসফুল হয় না। সেক্ষেত্রে নতুন করে ফিস্টুলা তৈরি করার প্রয়োজন হয়, অথবা থ্রম্বেক্টমি করেও কিন্তু অনেক সময় বা ক্লটটা বের করে দিয়ে চালু করা যায়, যদিও সবসময় সেটা সফল হয় না। সেক্ষেত্রে আমাদের বিকল্প জায়গাতে আবার নতুন করে ফিস্টুলা করার একটা প্রশ্ন আসে। ইন্টারমিডিয়েট সময়ের মধ্যে আমাদের হয়তো ক্যাথেটার করতে হতে পারে বিকল্প ডায়ালিসিসের রাস্তা হিসেবে। কিন্তু ফিস্টুলার কথা মনে রাখার বিষয় এটা যে নষ্ট হয়ে যাওয়ার আগে যখনই ডায়ালিসিস রুমে ওনারা দেখেন যে ফ্লো কম আসছে বা ভলিউম কম আসছে, তখনই আমাদের কাছে পাঠালে আমরা এটাকে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার আগেই এটাকে আবার পুনরায় চালু করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে ফিস্টুলা সম্পর্কে, ফিস্টুলার কেয়ার সম্পর্কে সঠিকভাবে আমাদেরকে ধারণা দেবার জন্য। আমাদের আলোচনার সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকেই আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য এবং সময় দেবার জন্য, আমাদের দর্শকদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর বায়েজিদ এবং ধন্যবাদ RTV। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আজকের সুস্থ থাকুন অনুষ্ঠানে আলোচনা করেছি রক্তনালীর বিভিন্ন রোগ সম্পর্কে, যেই রোগগুলি সম্পর্কে সাধারণ মানুষ খুব বেশি আমরা ভালো করে সচেতন নই। আমরা যদি রক্তনালীর এই রোগগুলি সম্পর্কে প্রাথমিকভাবেই জেনে থাকি, তাহলে লক্ষণ প্রকাশ পাবার পরে আমরা সঠিক সময়ে চিকিৎসকের কাছে পৌঁছতে পারবো এবং সঠিক চিকিৎসাটি নিতে পারবো। আরেকটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলেছি, ডায়ালাইসিস যাদের করতে হয়, কিডনি ফেইলারের রোগী, তাদের ক্ষেত্রে একটি ফিস্টুলা করতে হয়। এই ফিস্টুলা যাতে আমরা সঠিক জায়গায় করি এবং ফিস্টুলার সঠিকভাবে যত্ন নেই, এবং সঠিকভাবে যদি ফিস্টুলার যত্ন নিতে পারি তাহলে ডায়ালাইসিস কার্যক্রমও সঠিক হবে বা সফল হবে, সেটিও আমরা এভাবে বলতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি উপভোগ করবার জন্য। আল্লাহ হাফেজ।